প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নূর মোহাম্মদ আলী, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি তোমাদের ইসলাম ইতিহাসের প্রথম পত্র সম্পর্কে আলোচনা করব। তো আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো তোমরা নিশ্চয়ই জানো ইসলাম শব্দের অর্থ কী। আমি একটু বলতেছি। ইসলামের ইতিহাস হচ্ছে, ইসলাম হচ্ছে শান্তি, নিরাপত্তা এবং মুক্তি। আর সংস্কৃতিটা আবার কি? সংস্কৃতিটা আমাদেরকে জানতে হবে। ইসলামের ইতিহাসের সঙ্গে সংস্কৃতিটা যুক্ত হয়েছে। এই সংস্কৃতিটা কি? সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয়, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনযাপনের জন্য যেসব উপকরণ ব্যবহার করে থাকি বা যেসব আচার আচরণ করে থাকি সেটি হচ্ছে সংস্কৃতি। আবার আমরা ইতিহাস আলোচনা করতে যে আরেকটি জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে ইতিহাস আলোচনা করতে যে আরেকটি জিনিসের সঙ্গে আমরা পরিচিত, সেটা হলো সভ্যতা। সভ্যতা আবার কি? ইতিহাস আলোচনা করতে গেলে সংস্কৃতি এবং সভ্যতা সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। আমরা যেমনটি জানলাম যে আমরা যেসব জীবনযাপনের জন্য যেসব বা দৈনন্দিন কার্যাদি পরিচালনার জন্য যেসব উপকরণ ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সংস্কৃতি। আর আমরা আমাদের সংস্কৃতির মাধ্যমে দৈনন্দিন জীবনযাপনের জন্য অনবরত অক্লান্ত পরিশ্রমের ফলে জীবন প্রণালীর যে উন্নতি ঘটায় সেটাই হচ্ছে সভ্যতা। অর্থাৎ সভ্যতা এবং সংস্কৃতি একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সভ্যতা ছাড়া, সংস্কৃতি ছাড়া যেমন সভ্যতা গড়ে ওঠে না, তেমনি সভ্যতা ব্যতিরেকে সংস্কৃতিকে টিকিয়ে রাখা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলামী ইতিহাস আলোচনা করতে যেয়ে আমি আগেই তোমাদের ইতিহাস সম্পর্কে বলবো। ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে মানব জীবনের দর্পণ স্বরূপ। কেননা ইতিহাসের মাধ্যমে আমরা আমাদের অতীত মানুষের ঘটনাবলী সম্পর্কে জানতে পারি এবং তাদের খারাপ দিকগুলো আমরা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন এবং ভালো দিকগুলো গ্রহণ করব। এই জন্য ইতিহাসটা আমাদের পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি ইতিহাস কাকে বলে এই সম্পর্কে একটু আলোচনা করব। ইতিহাস কত প্রকার এবং কাকে বলে এই সম্পর্কে আমি আলোচনা করব। ইতিহাস হচ্ছে দর্পণ, আর ইতিহাস হচ্ছে দুই প্রকার। আর ইতিহাস কাকে বলে সেই সম্পর্কে আমি আলোচনা করব। অতীতে ঘটে যাওয়া ঘটনাবলীকে ইতিহাস বলা হয়। তো অতীতের ঘটে যাওয়া ঘটনাবলী যদি সব ইতিহাস হয় তাহলে জীবজন্তু, গাছপালা সব কিছুই ইতিহাসের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। কিন্তু আমরা সাধারণত ইতিহাস বলতে যা বুঝি তা হচ্ছে মানব জাতির ইতিহাস। মানব জাতির ইতিহাসকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। আমাদের পঠিত ইতিহাস হচ্ছে সাধারণ ইতিহাস এবং ইসলামী ইতিহাস। তো ইসলামের ইতিহাস একটি বিশেষ ইতিহাসের মর্যাদা সমাসীন, কেননা এটা বিশেষ কোনো জাতিসত্তার সাথে সম্পৃক্ত বলে এটি একটি বিশেষ ইতিহাসের মর্যাদা সমাসীন। আর ইতিহাস, সাধারণ ইতিহাসে সমগ্র বিশ্ব মানবের ইতিহাস আলোচনা করা হয়। এই জন্য ইতিহাসকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সাধারণ ইতিহাস, অপরটি হচ্ছে বিশেষ ইতিহাস বা ইসলামী ইতিহাস, আমরা যেটা পাঠ করব আর কি। তো ইতিহাস, তাহলে আমরা এখানে বুঝতে পারি যে ইতিহাস কাকে বলে। ইতিহাস হচ্ছে অতীত মানুষের অবস্থার ঘটনাবলী, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের অনুভূতি এবং ক্রিয়াকলাপের বিবরণ। তো আমরা এই ইসলামের ইতিহাস আলোচনা করতে গেলে ইসলামের জন্মভূমি বা ইসলামের আবির্ভাব কোথায় ঘটেছে সে সম্পর্কে জানা দরকার। তো আমরা জানি ইসলামের লীলাভূমি হচ্ছে আরব দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ইতিহাস আমরা এমনি পাঠ করি না। ইতিহাস কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পাঠ করা হয়। কাজেই ইতিহাসে পাঠ করার কিছু প্রয়োজনীয়তা আছে। ইতিহাস পাঠ করার গুরুত্ব অপরিসীম। কেননা আমি ইতিহাস পাঠের কয়েকটি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করব। সেটা হলো, তো নতুন নতুন বিষয় জানার জন্য মানুষের মনে যে শূন্যতা সৃষ্টি হয়, ইতিহাস পাঠ করলে তা পূর্ণ হয়। দ্বিতীয়ত, আদিম
অসহায় অবস্থা থেকে মানুষ কীভাবে ধীরে ধীরে সুসভ্য এবং সুসংহত শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে ইতিহাস পাঠ করলেই তা জানা যায়। তো তৃতীয়ত আর একটি ইতিহাসে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের লোকের বিচিত্র কাহিনী বর্ণিত হয়। ইতিহাসে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের বিচিত্র কাহিনী বর্ণিত হয়। সকল মানুষ যে একই লক্ষ্যের অভিসারী ইতিহাস পাঠ করলেই তা জানা যায়। সুতরাং আমরা ইতিহাসকে গুরুত্ব দিয়ে পড়ব এবং ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী বা সামনের দিনগুলো পরিচালনা করব। অতীতকে সামনে রেখে ভবিষ্যৎকে কাজে লাগার প্রয়োজনেই আমরা ইতিহাস পাঠ করব। সর্বোপরি আমরা যদি আমাদের আলোচনা থেকে বুঝতে পারলাম যে অতীতকে যদি সামনে রেখে আমরা অতীতের জরাকীর্ণগুলো মুছে ফেলে অতীতের ভালো দিকগুলো গ্রহণ করি এবং সে লক্ষ্যে আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের ইতিহাস পাঠ করা সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক ও বোর্ড কর্তৃক অনুমোদিত ইসলামী ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে আমরা পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও স্পেন অর্থাৎ প্রাচীন সভ্যতা থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত আলোচনা করব। আমি এই প্রথম অধ্যায়ে আমি আরব দেশ সম্পর্কে সামান্য কিছু ধারণা দেব। সেটি হচ্ছে বিশ্ব সভ্যতা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সভ্যতা কখনো গতিহীন অবস্থায় থাকেনি, ক্রমবিবর্তনের মাধ্যমে বিকাশ লাভ করেছে। তো সুতরাং দেখা যায় প্রত্যেকটি সভ্যতা পূর্ববর্তী প্রত্যেকটি সভ্যতার কাছে কোনো না কোনোভাবে ঋণী। যা হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মাধ্যমে বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে সভ্যতার প্রবর্তন করেছিলেন সেটি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে গেলে নিকট এবং মধ্যপ্রাচ্যের সভ্যতাগুলো সম্পর্কে জানা অত্যাবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবের অবস্থান কীরকম সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ইসলামের জন্মভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে এই উপদ্বীপটি অবস্থিত। প্রাচীনকাল থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই উপদ্বীপে গড়ে উঠেছিল মিশরীয়, মেসোপটেমীয়, এশিরীয়, ফিনিশীয়, হিব্রু, সুমেরীয় প্রভৃতি সভ্যতা। প্রাচীনকালে মিশরকে ইতিহাসে নির্মাতাও বলা হয়। প্রাচীনকালে সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, তাই এটাকে প্রাচীন সভ্যতার ধারকও বলা হয়। তো মানব জাতিকে সাধারণত যে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে তার মধ্যে সেমিটিক জাতিটি অন্যতম। বিশ্ব সভ্যতায় তাদের যথেষ্ট অবদান রয়েছে। আমাদের বর্তমান সভ্যতা সংস্কৃতির বহু মৌলিক উপাদান তাদেরই দান। বিশ্বের 3টি একেশ্বরবাদী ধর্ম, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম যারা প্রবর্তন করেছিলেন তারা এই সেমিটিক জাতিরই লোক ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবের নামকরণ কেন আরব করা হয়েছে সে সম্পর্কে আমি এখন তোমাদের আলোচনা করব। আরব উপদ্বীপটিকে কেন আরব নামকরণ করা হয়েছে সেই সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। প্রথমত, আরব শব্দটির অর্থ হচ্ছে সুমার্জিত, পাণ্ডিত্যপূর্ণ, সুন্দর ভাষায় কথা বলা। যেহেতু আরববাসীরা নিজেদের মনের ভাব অন্যের কাছে উত্তম রূপে বা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারত, সেহেতু তারা পৃথিবীর অন্যান্য জাতিসমূহকে আদুন্মুখ অর্থাৎ কথা বলতে অক্ষম, যারা নিজেদের অন্তরের কথা অন্যের কাছে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারত না। সেই জন্য আরবের বাহিরের লোকেরা আরবের অধিবাসীদেরকে আরব নামে ডাকতে শুরু করে। ধীরে ধীরে এই অঞ্চল আরব নামে পরিচিত হয়। দ্বিতীয়ত, আরব শব্দটি আরাবাতুন শব্দ থেকে এসেছে। আরাবাতুন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ গুল্মলতাহীন মরুভূমি। যেহেতু এই অঞ্চলটি বৃক্ষ গুল্মলতাহীন মরুভূমি, সেহেতু এই অঞ্চলকে আরব নামে অভিহিত করা হয়েছে। তৃতীয়ত, অনেক ঐতিহাসিক মতে আরবের অধিকাংশ জনগোষ্ঠী ছিল হযরত নূহ আলাইহিস সালামের বংশধর।
ইয়ারাব এর গোত্রভুক্ত। কাজেই এই ইয়ারাবের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে আরব। চতুর্থত, হেজাজ প্রদেশের একটি স্থানের নাম ছিল আরাবা। এই আরাবা থেকে কোনো কোনো ঐতিহাসিক মতে আরাবা থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে আরব। পঞ্চমত, হিব্রু ভাষায় আভার নামক একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে মরুভূমি। যেহেতু আরব উপদ্বীপটির অধিকাংশ অঞ্চলই 95% অঞ্চলই মরুভূমি, সেহেতু এই অঞ্চল আভার থেকে আরব নামকরণ করা হয়েছে। তো আরবের ভৌগোলিক অবস্থানটি কীরকম ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইসলামের লীলাভূমি আরব দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম উপদ্বীপ। আর আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। তো ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের সঙ্গমস্থলে অবস্থিত এবং এর আয়তন 10,27,000 বর্গ মাইল আয়তন। এটি ইউরোপের 1/4 এবং আমেরিকার 1/3। তো আর মাত্র 5% ভূমিতে জনবসতি গড়ে উঠেছে, আর বাকি 95%ই মরু অঞ্চল। তা এছাড়া সমগ্র আরবকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো উত্তর আরব আর একটা হলো দক্ষিণ আরব। হেজাজ, নজদ, আল আহসা প্রদেশ নিয়ে আরব দেশ গঠিত, হাদরামাউত, ইয়েমেন এবং ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। এই এলাকা ছিল উর্বর এবং বসবাসের উপযোগী। প্রাচীনকালে এটাকে অ্যারাবিয়া ফিলিক্স বলা হতো, যা সৌভাগ্য আরব অর্থাৎ সৌভাগ্য আরব বলা হতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবের আবহাওয়া কীরকম ছিল সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আরব দেশ 3 দিক সাগর বেষ্টিত। এই উপদ্বীপকে তাই এই উপদ্বীপকে কী বলা হয়? আরব, জাজিরাতুল আরব বলা হয়। তবে আরবের অভ্যন্তরে কোনো নদ নদী ছিল না, অধিকাংশ অঞ্চলই ছিল মরুময় প্রকৃতির, রুদ্রলীলাস্থল এবং মানুষের বসবাসে সম্পূর্ণ অনুপযোগী। সেখানে লু হাওয়া প্রবাহিত হতো। হেজাজের গড় তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস। এইসব ওমান, ইয়েমেন, তায়েব, মদিনায় বছরে 2 বার বৃষ্টিপাত হতো। এইসব অঞ্চল কৃষিকাজের জন্য মোটামুটি ভালো এবং এখানে কৃষিজাত পণ্য উৎপন্ন হতো। আরবের জীবজন্তু প্রাচীনকাল থেকেই আরবে উট, ঘোড়া, ভেড়া, ছাগল ইত্যাদি গৃহপালিত জন্তু হিসাবে সমাদৃত। পবিত্র কোরআন মজিদে, যেহেতু আরবে নৌচলাচল বা যাতায়াতের কোনো বাহন ছিল না, একমাত্র মরু অঞ্চলের বাহন ছিল উট, এবং উটের মাধ্যমেই তারা এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কার্যাদি সম্পন্ন করত, সেহেতু উটকে মরুভূমির জাহাজও বলা হয়। পবিত্র কোরআন মজিদে তাই উটকে আরববাসীদের জন্য বিশেষ রহমত স্বরূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। তো হিংস্র জীবজন্তুর মধ্যে বাঘ, হায়না, ঠেকশিয়াল, সরীসৃপ ইত্যাদি নাম উল্লেখ আছে। আর পাখির মধ্যে ঈগল, হুদহুদ, তিতির, পায়রা প্রভৃতির নাম পাওয়া যায়। কৃষিজাত পণ্যের মধ্যে খেজুর, আখ, কমলা লেবু, জব, কফি, নীল ইত্যাদি সম্পর্কে জানা যায়। খেজুর গাছ সেই সময়ে আরবে অত্যন্ত অপরিহার্য ছিল খেজুর, কারণ খেজুর তাদের ছিল প্রধান খাদ্য এবং এই খেজুরের পানি তাদের ছিল খেজুরের রস ছিল তাদের প্রধান পানীয়। খেজুরের বীজের গুঁড়া উটের এক ধরনের বিশেষ খাদ্য হিসেবে ব্যবহার করত। আর খেজুরের গাছ দিয়ে তারা ঘর বাড়ি ইত্যাদি নির্মাণ করত। তো ধনী গরিব নির্বিশেষে সমগ্র আরববাসীর জন্য প্রধান খাদ্যই ছিল খেজুর। তাই খেজুর গাছকে রানী গাছ বলা হয়, তো বা কুইন ট্রি বলা হয়। প্রাকৃতিক সম্পদ বলতে আরবের সেই প্রাচীনকালে কিছুই ছিল না। তবে ইয়েমেনের আরবের পশ্চিম তীরে ইয়েমেন এবং আরবের কেন্দ্রস্থলে কিছু স্বর্ণের খনি ছিল, যে সব স্বর্ণ শোধন করার প্রয়োজন হতো না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবের
আরববাসীদের জীবিকার উপর এর প্রভাব কীভাবে পড়েছিল। আরবের অভ্যন্তরে কোনো নদ নদী ছিল না, তারা ছিল আর জলপথে ব্যবসা বাণিজ্যের কোনো পথ ছিল না। মরুময় আরবের উষ্ণ আবহাওয়া আরববাসীর জীবন জীবিকার উপর গভীর প্রভাব বিস্তার করে রয়েছে। তো আরবের ভৌগোলিক পরিবেশের কারণে আরবের অধিবাসীদের জীবিকা অত্যন্ত দুর্বিষহ ছিল। তাদের দেহ, মন ও চরিত্রের উপর আরবের ভৌগোলিক প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। আরববাসীদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত তারা জীবন ধারণের জন্য সর্বদাই প্রতিকূল ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার সাথে সংগ্রাম করে চলতে হতো। তাই তারা কষ্ট সহিষ্ণু, কঠোর পরিশ্রমী হয়ে গড়ে ওঠে। তারা ভৌগোলিক পরিবেশের কারণেই তারা স্বাধীনচেতা হয়ে ওঠে এবং তারা গণতন্ত্রপ্রিয় হয়ে ওঠে। তারা তাদের স্বাধীনতা যে কোনো অবস্থাতেই জীবনকে উৎসর্গ করে রক্ষা করার চেষ্টা করত। মূলত ভৌগোলিক পরিবেশের কারণেই তারা এরকম স্বাধীনচেতা এবং গণতন্ত্রপ্রিয় হয়ে ওঠে। তো আরবের লোকেরা খাদ্য সন্ধানের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গোত্রবদ্ধ হয়ে ঘুরে বেড়াতো। আর এই গোত্রের প্রতি ভালোবাসা, গোত্রের প্রতি প্রেম ভালোবাসার জন্য তারা একত্রিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে এবং এই গোত্রবৃত্তি বা আশাবিয়াই তাদেরকে অন্য গোত্রের প্রতি শত্রুতা ভাবাপন্ন করে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোত্রবৃত্তির কারণেই তারা অতিথিতা এবং ধর্মপরায়ণ হয়ে উঠেছিল। তাদের ভৌগোলিক পরিবেশে তারা তাদের জীবনে কঠোর পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু এবং ধৈর্যশীল হয়ে গড়ে ওঠে। পরিশেষে আমি একটি কথাই বলবো যে আরব দেশ একটি প্রাচীনতম ভূমি। এদেশের মানুষ মরুভূমিতে জীবনযাপন করার ফলে কঠোরভাবে জীবনকে উপলব্ধি করে। তাদের দুর্দশাপূর্ণ জীবনযাপনে প্রকৃতির ভৌগোলিক প্রভাব সুস্পষ্ট ঐতিহাসিক ভিত্তি তাই বলেন। এ কারণেই আরবরা শতাব্দীর পর শতাব্দী ধরে বৈদেশিক শক্তির প্রভাব থেকে মুক্ত থাকতে সক্ষম হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে তোমাদের প্রাচীন সভ্যতাগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।